সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেশ ও বিদেশের বিশ্বের নানা প্রান্ত থেকে যারা জাকির বিসিএস এর এই সাইটটিতে চোখ রাখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি জুয়েল কিবরিয়া স্যার 27তম বিসিএস শিক্ষা ক্যাডারের মাধ্যমে শিক্ষকতা পেশায় নিযুক্ত আছি। বর্তমানে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছি বাংলা বিভাগে। আর জাকির বিসিএস এর সাথে যুক্ত আছি বাংলা ভাষা প্রেমী, সাহিত্য প্রেমী শিক্ষার্থীদেরকে একটু বাংলা ভাষা এবং সাহিত্যের আমার যতটুকু জ্ঞান সেটুকু একটু শেয়ার করার জন্য। আশা করি আপনারা অনেকেই আমার সাথে যুক্ত হয়ে পড়েছেন। একটি বিসিএস আমরা অতি সাম্প্রতিক শেষ করেছি এবং আমি আপনাদের এই জাকির বিসিএস এ ঢুকেই সলিউশন দিয়েছিলাম। নিশ্চয়ই আপনারা সেই সলিউশনগুলি আমার ক্লাসগুলি করেছেন। তো আজকে সেই সূত্র ধরে আবার উপস্থিত হয়েছি। আশা করছি যে যেহেতু সামনে 43 বিসিএস এবং আরো পরে 44 বিসিএস পরীক্ষার সামনে, তো আমরা বাংলা সাহিত্য নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। আসলে শুধু শেয়ারিং, আমার জীবনের যে অভিজ্ঞতা সাহিত্য সম্পর্কে আমার যে বিষয়গুলো জানা আছে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে কিংবা আপনাদের পরীক্ষায় যদি একটু উপকার হয় সেই ইচ্ছা থেকে, সে আকাঙ্ক্ষা থেকে। তো ঠিক আছে, তাহলে কথা বাড়াচ্ছি না, আমরা আলোচনায় চলে যেতে চাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা আমাকে সবাই দেখতে এবং শুনতে পাচ্ছেন ভালো মতো। জি, আমি অনেকেই সালাম দিচ্ছেন আমাকে। আসলে এত হাজার মানুষের সালাম আমি তো বারে নিতে পারছি না। সবার পক্ষ থেকে আমি সালাম নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, সুস্থ আছি ইনশাআল্লাহ। আর আপনাদের সাথে সামনে দাঁড়ালাম বেশ কয়েকদিন পরে, ভালো লাগছে। ঠিক আছে, শিক্ষার্থীরা আমার প্রাণ, আমি শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে ভালোবাসি, পছন্দ করি। তো ঠিক আছে, আমি সাহিত্য নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে একটু কথা বলছি। তো আশা করছি সবাই আমার সাথে থাকবে তোমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে যে বিষয়টি একটু বলা দরকার, যে তোমরা জানো যে এই যে আমাদের বিসিএস যে পরীক্ষা কিংবা যে কোনো প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলি হয় সেখানে কিন্তু বাংলা থেকে দুটি অংশ থাকে। একটি হচ্ছে ব্যাকরণ, আরেকটি হচ্ছে সাহিত্য। ঠিক আছে, ব্যাকরণ এবং সাহিত্য। তো বিসিএস এর কথাই যদি আমি স্পেশালি বলি, সকল পরীক্ষা হয়তো মানবন্টনগুলি এইভাবে ঠিক থাকে না। আমি যদি বিসিএস এর কথাই বলি তাহলে ব্যাকরণ কিন্তু 15 নম্বরের এবং সাহিত্য কি 20 নম্বরের। তো এই 20 নম্বরের সাহিত্য থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, সেই আলোকেই আমি তোমাদের সামনে এসেছি। তো এখানে একটা জিনিস একটু শিক্ষার্থীদের খেয়াল করবে, যে প্রাচীন মধ্যযুগ, ঠিক আছে, প্রাচীন এবং কি মধ্যযুগ থেকে 5 নম্বরের প্রশ্ন হবে। আর তোমরা হয়তো জানো যে আধুনিক যুগ থেকে বাকি 15 নম্বরের প্রশ্ন হবে। তো আধুনিক যুগের মধ্যে 1801 থেকে 2000 পর্যন্ত 10 নম্বরের, এবং 2001 থেকে বর্তমান, যাকে আমাদের সমসাময়িক যুগ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি সমসাময়িক যুগটি বোঝো? সমসাময়িক যুগটা কি? এই যে বর্তমানে যে সমস্ত সাহিত্যিকরা, অর্থাৎ 2001 সালের পরে যে সমস্ত সাহিত্যিকরা, যেমন তোমরা একচুয়ালি বিসিএস এর প্রশ্ন খেয়াল করে থাকবে, আমাদের এখান থেকে সৈয়দ শামসুল হক থেকে প্রশ্ন হয়েছিল। তো এরকম সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, ঠিক আছে, তারপর তোমরা জানো যে সেলিনা হোসেন, তারপরে আমাদের বর্তমান যিনি বেঁচে আছেন আমাদের কিছু সাহিত্যিক, আমাদের সিলেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন ডক্টর জাফর ইকবাল স্যার, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক আছেন। তো এরকম অনেকের যারা বর্তমান সময়ে যারা লেখালেখি করছেন, যারা লেখক হিসাবে আছেন, এদেরকে আমরা বলছি সমসাময়িক সাহিত্য। আর অতি সাম্প্রতিক যারা মারা গেছেন, যেমন তোমরা জানো যে মমতাজ উদ্দিন আহমেদ, নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ, সেলিম আল-দ্বীন, এই সমস্ত সাহিত্যিক থেকে প্রশ্ন হয়। আর প্রগতিশীল লেখক বলে আমরা, শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু এই
তোমাদের সাহিত্য কোর্সটি করার আগে ব্যাকরণ কোর্স যখন করিয়েছি, আমি একটা কথা বলেছিলাম যে প্রগতিশীল লেখক হুমায়ুন আজাদ, তোমাদের মনে আছে কিনা দেখবে যে হুমায়ুন আজাদ থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। হুমায়ুন আজাদ, তারপরে মনির চৌধুরী, হায়াত মাহমুদ, জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার, এই সমস্ত লেখকদেরকে আমরা বলি প্রগতিশীল লেখক, ঠিক আছে, সমসাময়িক লেখক, এদের থেকে প্রশ্ন হবে। তো এই 5 মার্কসের কোশ্চেন আমাদের হবে যারা সমসাময়িক লেখক, বর্তমানে যারা লেখক তাদের উপরে। 10 নম্বরের প্রশ্ন হবে বিখ্যাত লেখক যারা, বিখ্যাত লেখক কারা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, নজরুল, রবীন্দ্রনাথ, জসীমউদ্দিন, ঠিক আছে, এনারা হচ্ছেন প্রমিনেন্ট লেখক, বিখ্যাত লেখক। তো এখান থেকে 10 নম্বরের কোশ্চেন হয়, ঠিক আছে। আর প্রাচীন মধ্যযুগ থেকে 5 নম্বরের। তা আমি প্রাচীন মধ্যযুগ থেকে আসলে অনেক কথা বলা তো সম্ভব নয়, আমি 2-1টি বিষয় নিয়ে একটু তোমাদের সামনে হাজির হয়েছি, কথা বলবো। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মধ্যযুগের একটি বিশেষ একটি পর্যায় আর কি। আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব সাহিত্যের গুরুত্বপূর্ণ সকল বিষয় নিয়ে একটু একটু কথা বলা, ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি প্রাচীন মধ্যযুগের কথা একটু ভাবি, তাহলে প্রাচীন যুগে তোমরা জানো যে সাহিত্য আছে কি চর্যাপদ। প্রাচীন যুগের বাংলা ভাষার একমাত্র নিদর্শন নাম কি চর্যাপদে। বাংলাদেশে এমন কোনো বিশেষ পরীক্ষা কিন্তু নাই যেখান থেকে চর্যাপদ থেকে প্রশ্ন হয় না। চর্যাপদ থেকে কিন্তু প্রশ্ন হবে, তাহলে খেয়াল করবেন, চর্যাপদ থেকে একটি বা দুটি প্রশ্ন সাধারণত হয়ে থাকবে, একটি বা দুটি প্রশ্ন নিশ্চিতভাবেই হবে। আর মধ্যযুগ থেকে বাকি 3-4টি প্রশ্ন হবে। মধ্যযুগ, এই মধ্যযুগের মধ্যে আছে কি মঙ্গল কাব্য, একটি গুরুত্বপূর্ণ টপিক মঙ্গল কাব্য, একটি টপিক হচ্ছে ময়মনসিংহ গীতিকা, একটি হচ্ছে মুসলিম সাহিত্য। শিক্ষার্থী বন্ধুরা, মুসলিম সাহিত্য নিয়ে আমি একদিন কথা বলবো, দুয়েকেই। মুসলিম সাহিত্য আলাউল, অতি গুরুত্বপূর্ণ সাহিত্য। আলাউল থেকে বিশেষ পরীক্ষা, আলাউল, শাহ মোহাম্মদ সগীর, ফকির গরিবুল্লাহ, ঠিক আছে, আব্দুল হাকিম, হ্যাঁ, সৈয়দ সুলতান, এদের থেকে প্রশ্ন হবে। আর মধ্যযুগের আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো শিক্ষার্থী বন্ধুরা, আমি আসলে সকল বিষয় নিয়ে তো একদিনে কথা বলা যাবে না, আমি একটু একটু করে বলবো। আজকে মধ্যযুগের একটি খুবই গুরুত্বপূর্ণ সাহিত্য নিয়ে কথা বলবো। তোমরা কি জানো শিক্ষার্থী বন্ধুরা, মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য বলা হয় কোনটিকে? তোমরা কি কেউ জানো, বলতে পারবে? বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য বলা হয় কোনটিকে? মধ্যযুগের বৈষ্ণব পদাবলী। মধ্যযুগের, এবং এই প্রশ্নটি এইভাবে আসবে কিন্তু, যে মধ্যযুগের সর্বাধিক সমৃদ্ধ ধারা কোনটি? বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে সমৃদ্ধ ধারা বা সর্বাধিক সমৃদ্ধ সাহিত্য ধারাটির নাম কি? বৈষ্ণব পদাবলী। তো বৈষ্ণব পদাবলী থেকে কিন্তু 43 বিসিএস 1 মার্কসের কোশ্চেন থাকবে। আমি যেটুকু বলছি সেই কথাটুকু একটু মনে রাখবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ বৈষ্ণব পদাবলী। আর যারা এখানে অনেকে বলছে স্যার আমরা ব্যাকরণের মতো সাহিত্য তুষ করে ফেলবো, তাই না? হ্যাঁ, আসলেই তাই। ব্যাকরণ যেমন আমরা পড়েছিলাম, তোমাদের কিন্তু সকল প্রশ্ন কমন পেয়েছো ইনশাআল্লাহ যারা করেছো। তো সাহিত্য কমন না পাওয়ার কোনো সুযোগ নেই। আসলে আমাদেরকে গভীরভাবে যদি আমরা পড়ি, একটু ধারাবাহিকভাবে একটু সুন্দর করে পড়ি, ইনশাআল্লাহ আমরা অবশ্যই প্রশ্ন কমন পাবো। একটি কথা শিক্ষার্থী বন্ধু বলি, ধরেন চর্যাপদ থেকে এমন কোন তথ্য কি আসার সুযোগ আছে যেটি পরীক্ষা আসবে না? কারণ চর্যাপদ একটা নির্দিষ্ট বিষয়, নতুন করে আবিষ্কার হওয়ার কোনো সুযোগ নাই, বুঝতে পারলেন? তবে চর্যাপদ বা শ্রীকৃষ্ণ কীর্তন বা মঙ্গল কাব্য বা যে প্রাচীন মধ্যযুগের সাহিত্যগুলি কিংবা রবীন্দ্র, নজরুল, জসীমউদ্দিন, এমন কোন তথ্য আসার সুযোগ নাই যেটি নাই, কোথাও নাই, ঠিক আছে? তার মানে এই তথ্য কিন্তু লিমিটেড। তো মধ্যযুগের সবচেয়ে সর্বাধিক সমৃদ্ধ ধারাটির নাম হচ্ছে বৈষ্ণব পদাবলী। হ্যাঁ, থ্যাংক ইউ, উত্তর দিয়েছেন তো একজন, জান্নাতুল ফেরদৌস মিষ্টি, আপনি উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ। বৈষ্ণব আরো অনেকে দিয়েছেন, অন্তরা, হ্যাঁ অনেকে দিয়েছেন বৈষ্ণব, থ্যাংক ইউ। তো মধ্যযুগে যত সাহিত্য নিদর্শন আছে তার মধ্যে সবচেয়ে দামি সাহিত্য নিদর্শনটি কিংবা সবচেয়ে সর্বাধিক সাহিত্য ধারাটির নাম কি? বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর জনককে জানো শিক্ষার্থী বন্ধুরা? বৈষ্ণব পদাবলীর জনককে? বৈষ্ণব পদাবলীর জনক হচ্ছে বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর জনক বিদ্যাপতি। এখন এইখানে অনেকে চণ্ডীদাস
এটা নিয়ে কনফিউজড হয় যে স্যার কোন কোন বইয়ে বা কোন কোন জায়গায় চণ্ডীদাস উত্তর দেওয়া আছে। এটি অনেক সময় আমরা কনফিউজ হই, আসলে এখানে একটা প্রশ্নটির মধ্যে কিন্তু ভিন্নতা আছে। শিক্ষার্থী বন্ধুরা, অনেকে আসলে প্রশ্নটা বোঝে না। যেমন এবার বিসিএস একটা প্রশ্ন হয়েছিল যে বাংলা অভিধানের প্রথম যিনি সংকলক তার নাম কি। তো এটা অনেকে উত্তর দিচ্ছেন কি অশোক মুখোপাধ্যায়। তা আসলে ওই যে ভুলটা করছেন কোথায়, যে প্রথম বাংলা সমার্থক শব্দের অভিধানের সম্পাদককে, তাহলে অশোক মুখোপাধ্যায়। সমার্থক শব্দ অভিধান থিসরাস যাকে বলা হয়, থিসরাস সমার্থক শব্দ অভিধান। কিন্তু যদি এমনি অভিধান বলা হয় তাহলে কিন্তু রাজশেখর বসুর চলন্তিকা। এখন দুটো প্রশ্ন, একটা হচ্ছে বাংলা অভিধানের প্রথম সংকলককে, আর একটা হচ্ছে বাংলা সমার্থক শব্দের অভিধানের প্রথম সংকলককে। এখন অনেকে হয় কি প্রশ্নগুলির যে ডিফারেন্সটা, প্রশ্নের পার্থক্যগুলি বোঝে না। তো আপনি যদি প্রশ্নের পার্থক্য না বোঝেন তাহলে উত্তর নিয়ে কিন্তু আপনার দ্বিমত বা কনফিউশন তৈরি হবে। তো পদাবলীর জনককে বা বৈষ্ণব পদাবলীর জনককে, তার উত্তর বিদ্যাপতি। একদম ক্লিয়ার কাট কোশ্চেন, এখানে কোনো দ্বিমত নেই। হ্যাঁ, তবে যদি বাংলা পদাবলীর জনককে, বাংলা পদাবলীর জনক, তাহলে প্রশ্নটা কিন্তু দুটো, একটু হচ্ছে বৈষ্ণব পদাবলীর জনককে কিংবা পদাবলীর জনককে, তাহলে তার উত্তর হচ্ছে বিদ্যাপতি। আর যদি বাংলা পদাবলীর জনককে, বাংলা পদাবলীর জনক, তাহলে তার উত্তর হচ্ছে কি চণ্ডীদাস। ক্লিয়ার? আচ্ছা, এখন চণ্ডীদাস নিয়ে আমি পরে আসবো। বিদ্যাপতি আসলে আরেকটা প্রশ্ন হচ্ছে কোন কবি বাংলা ভাষায় সাহিত্য না লিখেও বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস পড়ছি, বাংলা সাহিত্য নিয়ে পিএসসির কোশ্চেন করবে, কিন্তু এই বিদ্যাপতি যার কথা আমরা বলছি তিনি কিন্তু বাংলা ভাষায় কোনো সাহিত্য লেখেননি। আপনি বুঝতে পারছেন যে বিদ্যাপতি, আমরা বাংলা সাহিত্যের ইতিহাস আলোচনা করছি, এমন একজন লেখকের কথা বলছে যিনি বাংলা ভাষায় কোনো সাহিত্য লেখেননি। তাহলে এখন এটি কিন্তু আমাদের মনে প্রশ্ন জানতে পারে বা প্রশ্ন তৈরি হতে পারে যে কোন সাহিত্যিক বাংলা ভাষায় সাহিত্য না লিখেও বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছে। তার নাম হচ্ছে বিদ্যাপতি। তাহলে বিদ্যাপতি আসলে কোন ভাষায় সাহিত্য লিখেছে? বিদ্যাপতি সাহিত্য লিখেছে কি কোন ভাষায়? মৈথিলি ভাষায়। বিদ্যাপতি কোন ভাষার কবি? মৈথিলি ভাষার কবি। কোথাকার কবি? বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি। মিথিলা, মিথিলা প্রাচীন ভারতের মিথিলা নামক রাজ্য, এই মিথিলা নামক রাজ্যের কবি ছিলেন বিদ্যাপতি, মৈথিলি ভাষার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বিদ্যাপতি কোন ভাষার কবি? এখন আপনি উত্তর দিবেন বাংলা ভাষার, তাহলে ভুল হয়ে যাবে। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি? মৈথিলি ভাষার কবি। কোথাকার কবি? মিথিলা। এবং আপনারা জানেন যে বিদ্যাপতি কিন্তু কি করেছেন, এই যে বাংলা ভাষায় কবিতা লেখার আগে তিনি অন্যান্য ভাষায় কবিতা লিখেছেন। যেমন তার সংস্কৃত ভাষায় লেখা একটি গ্রন্থ পুরুষ পরীক্ষা। পুরুষ পরীক্ষা। প্রশ্ন এমন হতে পারে যে পুরুষ পরীক্ষা কার লেখা? যদিও পুরুষ পরীক্ষা একজন লেখক আমাদের বাংলা ভাষায় লিখেছেন। বাংলা ভাষায় রচিত পুরুষ পরীক্ষা হরপ্রসাদ রায়, যিনি ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত, ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত হরপ্রসাদ রায়, তার লেখা একটি বাংলা ভাষায় রচিত গ্রন্থ পুরুষ পরীক্ষা। আর এই পুরুষ পরীক্ষা সংস্কৃত ভাষায় লেখা গ্রন্থ রচয়িত হচ্ছে বিদ্যাপতি। তো বিদ্যাপতি পুরুষ পরীক্ষা, তারপর আপনারা জানেন যে আরো দুইটি গ্রন্থ যেমন কীর্তিলতা, বিভাসার। তাহলে একটি গ্রন্থ কি কীর্তিলতা, আরেকটি গ্রন্থ কি বিভাগ সার, আরেকটি গ্রন্থ হচ্ছে গঙ্গা বাক্যাবলী। এগুলো কিন্তু বাংলা ভাষায় লেখা নয়, শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছেন তো? এগুলি পুরুষ পরীক্ষা হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা, কীর্তিলতা, বিভাগ সার, গঙ্গা বাক্যাবলী এগুলি মূলত মৈথিলি ভাষায় লেখা। তার বিদ্যাপতি বাংলা ভাষার বাঙালি কবি নন। বিদ্যাপতি কোথাকার কবি? মিথিলার কবি। কোন ভাষার কবি? মৈথিলি ভাষার কবি। কিন্তু আমরা তাকে বাংলা ভাষা সাহিত্য পড়ছি। তাহলে বিশেষ পরীক্ষায় প্রশ্নটি খুবই সম্মত যে কোন কবি বাংলা ভাষায় সাহিত্য না লিখেও বা বাংলা সাহিত্য রচনা না করেও বাংলা সাহিত্য অমর হয়েছে, তার নাম হচ্ছে বিদ্যাপতি। তাহলে তিনি মূলত
মৈথিলি ভাষার কবি, যদিও সংস্কৃত ভাষায় তিনি গ্রন্থ লিখেছেন, মূলত তিনি মৈথিলি ভাষার কবি। জি, থ্যাংক ইউ। মিথিলার কবি এবং তিনি ছিলেন রাজসভা কবি। মিথিলার রাজা ছিলেন শিব সিংহ। মিথিলার রাজার নাম কি? শিব সিংহ। যদি প্রশ্ন বিদ্যাপতি কোন রাজার সভাকবি ছিলেন বা কোন রাজ দরবারে সাহিত্য চর্চা করতেন, বিদ্যাপতি কোন রাজার সভাকবি ছিলেন? শিব সিংহ। কোথাকার সভাকবি? মিথিলার। মিথিলা রাজ্যের রাজা শিব সিংহের সভাকবি ছিলেন বিদ্যাপতি। এবং এই বিদ্যাপতি পরবর্তীতে আপনারা জানেন যে যখন বৈষ্ণব পদাবলী সম্পর্কে একটু দুটি কথা বলি শিক্ষার্থী বন্ধুরা, একটু ভালো করে শুনবেন, কারণ কিছু জিনিস সাহিত্যটাকে যদি একটু বুঝে একটু গভীরভাবে পড়েন তাহলে কিন্তু দেখবেন সাহিত্য নিয়ে যে জটিলতা কিংবা সাহিত্য নিয়ে যে আপনাদের প্রশ্ন কমন পাচ্ছেন না। কেন কমন পান না? কারণ আপনারা কিছু প্রচলিত গদবাঁধা বই পড়েন, যেগুলিকে আমরা একটু হাস্য রস করে বলি ফাস্টফুড বই। তো শুধু প্রচলিত কিছু বই যেগুলো একটু ফাস্টফুড টাইপের, এই ধরনের বই পড়ে কিন্তু সাহিত্য কমন পাওয়া যাবে না। সাহিত্য কমন পেতে হলে একটু গভীরে যেতে হবে, একটু সাহিত্যের যে ইতিহাস গ্রন্থ, ঠিক আছে, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ আছে আপনারা জানেন, ডক্টর হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি আছে, এই টাইপের বিখ্যাত গ্রন্থগুলি কিন্তু পড়তে হবে। জি, তো এখন আমি একটু বলছি যে আমি একটু আসবো এখানে। তবে এখন এই বিদ্যাপতির উপাধি ছিল বেশ কয়েকটি, একটু জেনে নিন। বিদ্যাপতির উপাধি কি? বিদ্যাপতির উপাধি কবি কণ্ঠহার। বিদ্যাপতির উপাধি ছিল একটি হচ্ছে কবি কণ্ঠহার। বিদ্যাপতির উপাধি ছিল মৈথিল কোকিল। বিদ্যাপতির উপাধি অভিনব জয়দেব। পরীক্ষা প্রশ্ন নিচের কোনটি বিদ্যাপতির উপাধি বা বিদ্যাপতির উপাধি কি? এখন আপনারা জানা আছে শুধু কবি কণ্ঠহার, কয়েক পেয়ে গেলেন, এবার দিলেন ছাপ। শিক্ষার্থী বন্ধুরা অনেকে আছে কি যে পরে আর উত্তরটা দেখতে চায় না। জি, তো বিদ্যাপতির উপাধি কবি কণ্ঠহার, উত্তর পেয়ে গেলেন, তাহলে উত্তর মেরে দিলেন, তাহলে ভুল হয়ে গেল। বিদ্যাপতির উপাধি কেউ জানেন শুধু মৈথিল কোকিল, তা ভুল হয়ে গেল। বিদ্যাপতির উপাধি কবি কণ্ঠহার, বিদ্যাপতির উপাধি মৈথিল কোকিল, বিদ্যাপতির উপাধি অভিনব জয়দেব। তিনটি অপশনে যদি থাকে তাহলে আরেকটা অপশন থাকবে সবগুলি। বুঝতে পেরেছেন? তাহলে বিদ্যাপতি মিথিলার সবচেয়ে বড় কবি। মিথিলার সবচেয়ে, আমাদের যেমন বাংলা ভাষা যেমন রবীন্দ্রনাথ বা নজরুল, ঠিক তেমনি মিথিলার বা মৈথিলি ভাষার সবচেয়ে বড় কবিকে বিদ্যাপতি। এই জন্য তাকে বলে মৈথিল কোকিল। মৈথিল কোকিল বিদ্যাপতি। জয়দেব ছিল সংস্কৃত ভাষার সবচেয়ে বড় কবি জয়দেব। আপনারা জানেন গীত গোবিন্দম নাম শুনেছেন? গীত গোবিন্দম বা গীত গোবিন্দম কার লেখা? জয়দেবের লেখা। সংস্কৃত ভাষার একজন বড় কবির নাম জয়দেব, যার লেখা একটি গ্রন্থ গীত গোবিন্দ। তো তার নাম অনুসরণে এই বিদ্যাপতিকে বলে অভিনব জয়দেব। অভিনব জয়দেব মানে কি? আধুনিক জয়দেব। জি, আধুনিক, জি, অভিনব জয়দেব। তো এই যে আর্য ভাষার বা সংস্কৃত ভাষার কবি জয়দেব, আর বিদ্যাপতি হলেন কি? অভিনব জয়দেব। যেমন নজরুলকে বলা হয় বাংলার বাইরন, জানেন তো? নজরুলকে বলা হয় বাংলার বাইরন। বঙ্কিমকে বলা হয় কি? হ্যাঁ, কি বলা হয়? বঙ্কিমকে বলা হয় সাহিত্য সম্রাট। আবার বঙ্কিমকে বলা হয় বাংলার স্কট। বাংলার ইংরেজ ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কট এর অনুসরণে বঙ্কিমকে বলা হয় বাংলার স্কট। তো বঙ্কিমের উপাধি কি? আপনি উত্তর দিলেন কি যে সাহিত্য সম্রাট। কিন্তু আপনাকে সাহিত্য যখন জানবেন তখন আপনাকে সবকিছুই কি জানতে হবে। তাহলে বঙ্কিমের উপাধি সাহিত্য সম্রাট, বঙ্কিমের উপাধি বাংলার স্কট। নজরুলের উপাধি কি? বিদ্রোহী কবি। নজরুলের আবার উপাধি কি? বাংলার বাইরন। বিদ্যাপতির উপাধি কবি কণ্ঠহার, বিদ্যাপতির উপাধি মৈথিল কোকিল, বিদ্যাপতির উপাধি অভিনব। মৈথিল কোকিল কেন? মিথিলার সবচেয়ে বড় কবি, মিথিলার সবচেয়ে বড় কবি, এই জন্য তিনি মৈথিল কোকিল। আর ওই যে বললাম যে গীত গোবিন্দের যে জয়দেব, সংস্কৃত ভাষার সবচেয়ে যে বড় কবি জয়দেব আর কি মনে করে, বড় সবচেয়ে বড় বললে ভুল হবে, মানে বড়দের মধ্যে আর কি একজন জয়দেব, তার লেখা গীত গোবিন্দ। তো যেহেতু বিদ্যাপতি সংস্কৃত ভাষায় বেশ কিছু গ্রন্থ লিখেছেন, এই জন্য তাকে বলে অভিনব জয়দেব। আর কবি কণ্ঠহার এই উপাধিটা দিয়েছেন কে? রাজা শিব সিংহ। মিথিলা রাজা শিব সিংহ বিদ্যাপতির সাহিত্য পড়ে মুগ্ধ হয়ে বা ভালো লাগা থেকে তার কবি কণ্ঠহার, মানে কবিদের কণ্ঠের হার। তাই আরেকজন কবির উপাধি আছে কবি কঙ্কন, জানেন তো তাই না? কে?
মুকুন্দরাম চক্রবর্তী, মনে আছে আপনাদের? নিশ্চয় মনে আছে আপনাদের। আমাদের কবি মুকুন্দরাম চক্রবর্তী, মধ্যযুগের কবি, চণ্ডী মঙ্গল কাব্য রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী, তাকে কি বলা হয়? কবি কঙ্কন। কবি কঙ্কন, কবিদের অলংকার। এগুলো রাজা বাদশারা এগুলো কবিদেরকে কি উপাধি দেন ভালো লাগা থেকে। তো কবি কণ্ঠকার উপাধিটা কবিকে দিয়েছেন কে? কবির যে রাজা মহারাজ শিবসিংহ, মিথিলার রাজা। কবির কথা মানে গান কবিতা শুনে ভালো লেগে তাকে বলেন কবিদের কণ্ঠের হার। কবিদের কণ্ঠের কি হার, অলংকার। এখন যে কথাটি বলতে চেয়েছি আপনাদের শিক্ষার্থী বন্ধুরা, বৈষ্ণব পদাবলী এর বিষয়টা কি, কি জিনিস? বৈষ্ণব পদাবলী হচ্ছে কি বৈষ্ণব ধর্মকে নিয়ে রচিত সাহিত্য, রাধাকৃষ্ণের প্রেমলীলা। বৈষ্ণব পদাবলীর বিষয় কি? প্রশ্ন, বৈষ্ণব পদাবলীর বিষয় কি? তার উত্তর কি? বৈষ্ণব পদাবলীর বিষয় হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম লীলা। বুঝতে পারলেন? এখন রাধাকৃষ্ণের কি প্রেম লীলা, রাধাকৃষ্ণের প্রেম বিরহ, ঠিক আছে, মিলন, রাগ অভিমান, মান অভিমান, তো রাধাকৃষ্ণের প্রেম লীলা বৈষ্ণব পদাবলীর বিষয়। এখন এই প্রেম এটি আবার একটি ধর্মের বিষয়, সেই ধর্মটার নাম কি? বৈষ্ণব ধর্ম। আসলে বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে। ভালো করে শুনবেন, বৈষ্ণব ধর্ম। আর বৈষ্ণব ধর্মের বিষয় কি? রাধাকৃষ্ণের প্রেম লীলা। বৈষ্ণব ধর্মের জনক কে? বৈষ্ণব ধর্মের জনক হচ্ছে কে জানেন তো? বৈষ্ণব ধর্মের জনক কে? চৈতন্যদেব। এই ভদ্রলোককে জানতে হবে, মধ্যযুগ ভালো করে বুঝতে হলে। চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেব। এই যে আমরা যে বৈষ্ণব পদাবলী পড়বো, তাহলে আপনাকে বুঝতে হবে বৈষ্ণব পদাবলী আসলে কি? রাধাকৃষ্ণের প্রেম লীলা। রাধাকৃষ্ণের প্রেম লীলাটা কি? এটি একটি ধর্মীয় বিষয়। কোন ধর্মের? বৈষ্ণব ধর্মের। তাহলে বৈষ্ণব ধর্মের জনককে? শ্রী চৈতন্যদেব। চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম হচ্ছে বৈষ্ণব ধর্ম, রাধাকৃষ্ণের প্রেম ধর্ম। চৈতন্যদেবের প্রকৃত নাম কি জানেন তো? চৈতন্যদেবের প্রকৃত নাম বিশ্বম্ভর। প্রশ্ন হবে, চৈতন্যদেবের প্রকৃত নাম কি? বিশ্বম্ভর। চৈতন্যদেবের প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র। আর ডাকনাম ছিল কি? নিমাই। নিমাই। চৈতন্যদেবের ডাকনাম ছিল নিমাই। শ্রী চৈতন্যদেব যিনি ছিলেন বৈষ্ণব ধর্মের জনক। তাহলে বৈষ্ণব পদাবলীর জনক বিদ্যাপতি, আর বৈষ্ণব ধর্মের জনককে শ্রী চৈতন্য। মনে থাকবে, বৈষ্ণব পদাবলীর জনক হচ্ছে বিদ্যাপতি, কিন্তু বৈষ্ণব ধর্মের জনক শ্রী চৈতন্যদেব, যার আসল নাম ছিল বিশ্বম্ভর মিশ্র, যার ডাক নাম ছিল নিমাই। ঠিক আছে, আর তার উপাধি ছিল কি? মহাপ্রভু। শ্রী চৈতন্যদেবের উপাধি কি? মহাপ্রভু। মহাপ্রভু। প্রশ্ন, মহাপ্রভু কার উপাধি? শ্রী চৈতন্যদেব। বুঝছেন? যদিও তার নাম ছিল বিশ্বম্ভর মিশ্র আর তার ডাক নাম ছিল নিমাই। কোথায় জন্মেছেন? নদিয়া বা নবদ্বীপ। ভারতের নদিয়া বা নবদ্বীপে জন্মেছেন। ঠিক আছে, কত সালে? 1486 সাল। 1486 সালে নদিয়া বা নবদ্বীপে শ্রী চৈতন্যের জন্ম এবং 1533 সালে মৃত্যু। জন্ম মৃত্যুটা জেনে রাখবেন। শ্রী চৈতন্যদেব মধ্যযুগে তার অনেক বিশাল অবদান, বুঝলেন? আমরা যখন ধারাবাহিকভাবে আপনাদের যুগ বিভাগ পড়াবো তখন বোঝাবো। শ্রী চৈতন্যদেবের জন্ম কত ছিল? 1486 সালে নদিয়া বা নবদ্বীপে, আর মৃত্যুবরণ করেছেন 1533 সালে পুরীতে। 1533 সালে ভারতের কি পুরী রাজ্যে এই মহান মানবের মৃত্যু, যিনি রাধাকৃষ্ণের প্রেমকে নিয়ে একটা ধর্মে রূপান্তরিত করেছিলেন। সেই ধর্মটার নাম হচ্ছে বৈষ্ণব ধর্ম, আর বৈষ্ণব ধর্মকে নিয়ে রচিত সাহিত্যের নাম কি? বৈষ্ণব পদাবলী। এখন এইখানে দেখেন, বিদ্যাপতি কত শতকের কবি? বিদ্যাপতি পঞ্চদশ শতক, 15 শতক। ভালো করে শুনুন, বিদ্যাপতি কত শতকের কবি? বিদ্যাপতি হচ্ছে 15 বাকি পঞ্চদশ শতকের। এবং এই যে শ্রী চৈতন্য দেখেন, শ্রী চৈতন্য কিন্তু কি পঞ্চদশ শতকের মানুষ। ভালো করে ইকুয়েশনটা দেখেন। এখন এই যে বিদ্যাপতি, কেন তিনি ছিলেন মৈথিলি ভাষার কবি, মিথিলার কবি, কিন্তু তিনি কেন বাংলা ভাষায় বাংলা ভাষায় লেখেননি? মিথিলার কবি। এখন দেখেন, বিদ্যাপতির আমাদের শ্রী চৈতন্য দেব, শ্রী চৈতন্য
মিথিলার সবচেয়ে বড় কবি এবং সেই সময় ভারতের অনেক বড় কবি বিদ্যাপতি, তাকে শ্রী চৈতন্যদেব অনুরোধ করলেন রাধাকৃষ্ণকে নিয়ে কবিতা লেখা। ভালো করে শুনবেন বিষয়টি। শ্রী চৈতন্যদেব এবং বিদ্যাপতি কিন্তু কি সমসাময়িক মানুষ। শ্রী চৈতন্যদেব রাধাকৃষ্ণের গান ভালোবাসতেন, রাধাকৃষ্ণের গান শুনে বিভোর হতেন। তো তিনি তৎকালীন মিথিলার সবচেয়ে বড় কবি কে বিদ্যাপতি অনুরোধ করলেন যে বৈষ্ণব পদাবলী বা রাধাকৃষ্ণের কবিতা বা গান লিখতে। বিদ্যাপতি বিপদে পড়ে গেলেন। কেন বিপদে পড়লেন? বিদ্যাপতি কিন্তু মিথিলার কবি, মৈথিলি ভাষার কবি, কিন্তু চৈতন্য কিংবা চৈতন্য যারা ভক্ত, বৈষ্ণব ভক্ত, তারা ছিলেন মূলত বাংলার, নদিয়া, তারপরে এদিকে ধরেন শান্তিনিকেতন, ইভেন বাংলার যেদিকে গৌড় এই অঞ্চলে বৈষ্ণব ভক্ত বেশিরভাগ মানুষ হচ্ছে বাংলা ভাষী। আর বিদ্যাপতির ভাষা হচ্ছে কি মৈথিলি। এখন বিদ্যাপতি ভাবলেন যে আমি কেমন করে এটা লিখবো, বাংলা ভাষায় লিখবো, মৈথিলি ভাষায় লিখবো, তাহলে মিথিলার লোক বুঝবে, তাহলে বৈষ্ণব ভক্ত যে বিশাল জনগোষ্ঠী তারা তো এটা রসের সাথে করতে পারবে না। আবার বাংলা ভাষায় যে লিখবো, তিনি তো বাংলা পুরোটা বাংলা ভালো জানেন না। আমরা যেমন ধরেন হিন্দি জানি একটু একটু, তাই না? হাম দিল দে সুখে সনম, হ্যাঁ কুছ কুছ হোতা হ্যায় হাম প্যার করেঙ্গে, আমরা ইংরেজি জানি আমরা, কিন্তু কঠিন অনেক সবকিছু তো জানি না। ইংরেজি জানি না, সাহিত্য লিখতে গেলে কি পারবো? এবার বিদ্যাপতি একটু বুদ্ধি বের করলেন, কৌশল করলেন কি, তিনি বাংলা ভাষায় লিখবেন এবং বাংলা ভাষা যেখানে যেখানে তার একটু অপারগতা সেই জায়গা থেকে ব্রজবুলি ভাষাতে কাভার করবেন। উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে বৈষ্ণব সাহিত্যের যারা ভক্ত তারা বাংলার, তারা বুঝতে পারবে, ইভেন যারা কি মিথিলার মানুষ তার, অর্থাৎ দুটি ভাষাকে মিশিয়ে তিনি এমন একটা ভাষা সৃষ্টি করতে চাইলেন যাতে বৈষ্ণব প্রেমী বাংলার মানুষও বুঝতে পারবে এবং কি এবং মিথিলার মানুষ তারাও এটি রসার সাথে করতে পারবে। বুঝতে পারলেন? ওই যে আমরা অনেক সময় মজা করি যে একটা ট্রান্সলেশন, যে সে গেল তো গেল, এমন ভাবে গেল আর ফিরে এলো না, যে হি ওয়েন্ট টু ওয়েন্ট, এমন ভাবে ওয়েন্ট আর ডিড নট কাম ব্যাক। তার মানে আমি যে বাংলা জানি, বাংলা বললাম, ইংরেজি জানি না, তো বাংলা শব্দ দিয়ে পূরণ করে দিলাম, জাস্ট মজা করার জন্য বলছি। তো বিদ্যাপতি কিন্তু কৌশলটা নিলেন এবং দেখেন কি কাজ হলো। বিদ্যাপতি বাংলা ভাষার মৈথিলি ভাষাকে একটু মিশিয়ে দিলেন, মিশিয়ে দিয়ে নতুন একটি ভাষা সৃষ্টি করে ফেললেন। সেই ভাষাটির নাম কি? ব্রজবুলি। ব্রজবুলি, জি, ব্রজবুলি। এখন ব্রজবুলি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক সালের কোশ্চেন। ব্রজবুলি কি? উত্তরে একটা দেওয়া আছে, অপশন আছে ব্রজধামের ভাষা। ব্রজধামের ভাষা আসলে ব্রজধামের ভাষা না, বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণ। ব্রজবুলি বলতে ব্রজধামের ভাষা, সেটি বোঝার কথা, কিন্তু ব্রজধামের ভাষা না। ব্রজবুলি হচ্ছে বাংলা এবং মৈথিলি ভাষার মিশ্রণ। তাহলে ব্রজবুলি একটা মিশ্রিত কবি ভাষা। একটি কথা বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, যেটি আমার ধারণা যে কেউই বলেনি আপনাদের বা কোথাও না, একটি কথা বলছি খুব ইউনিক কথা, যে পৃথিবীতে একটি ভাষা সৃষ্টি হয়েছে শুধু কবিতা লেখার জন্য, সেই ভাষাটির নাম কি? ব্রজবুলি। ভালো করে শুনবেন, ভাষা কিন্তু কবিতা লেখার জন্য সৃষ্টি হয়নি, ভাষা কিন্তু সাহিত্য লেখার জন্য সৃষ্টি হয়নি। ভাষা সৃষ্টি হয়েছে কেন? মানুষের মনের ভাব প্রকাশের জন্য। তারপর মানুষ এই ভাষায় ভাব প্রকাশ করতে গিয়ে কবিতায় কবিতায় ছন্দে ছন্দে প্রকাশ করেছে। পৃথিবীতে একটি ভাষা, যে ভাষা সৃষ্টি হয়েছে কেন? কবিতা লেখার জন্য, সেই ভাষাটির নাম কি? সেই ভাষাটির নাম হচ্ছে ব্রজবুলি। তার মানে পৃথিবীর সকল ভাষা সৃষ্টি হয়েছে কিন্তু কি মনের ভাব প্রকাশ করার জন্য, কথা বলার জন্য, কিন্তু একটি ভাষা যেটার জন্ম হয়েছে কবিতা লেখার জন্য, সেই ভাষাটির নাম কি? ব্রজবুলি। ব্রজবুলিকে বলা হয় একটি কৃত্রিম কবি ভাষা। ব্রজবুলি কি? ব্রজবুলি হচ্ছে একটি কৃত্রিম কবি ভাষা। কৃত্রিম কেন? কৃত্রিম কেন? কৃত্রিম হচ্ছে এই জন্য যে ব্রজবুলি কিন্তু ভাষা কিন্তু কেউ তৈরি করতে পারে না। ভাষা কিন্তু কি মানুষের মুখে মুখে আবহমান কাল ধরে এমনি সৃষ্টি হয়, স্বতঃসিদ্ধ ভাবে স্বয়ম্ভূ সৃষ্টি হয়। কিন্তু এই ভাষাটি স্বয়ম্ভূ সৃষ্টি হয়নি, এই ভাষা একজন কি করেছে? তৈরি করেছে। তাহলে ভাষা কিন্তু কৃত্রিম নয়, ভাষা একটা প্রাকৃতিক ব্যাপার। পৃথিবীতে এই ভাষাটি কি কৃত্রিম, আরো হয়তো দুইটি এরকম ভাষা থাকতে পারে। ব্রজবুলিকে বলা হলো কৃত্রিম কবি ভাষা। কবিতা লেখার জন্য এই ভাষাটির সৃষ্টি করা হয়েছে। এখন তো ব্রজবুলি তাহলে কোন কোন ভাষার মিশ্রণ? বাংলা প্লাস মৈথিলি, বাংলা প্লাস মৈথিলি।
এই ভাষার মিশ্রণ হচ্ছে ব্রজবুলি। বিদ্যাপতি বাংলা ভাষায় লেখেননি, লিখেছেন সংস্কৃত ভাষায় কবিতা লিখেছেন, তিনি মৈথিলি ভাষায় লিখেছেন, আর লিখেছেন কি ব্রজবুলি ভাষায়। তার মানে বিদ্যাপতি বাংলা ভাষায় কিন্তু কোনো সাহিত্য লেখেনি, কিন্তু এই ব্রজবুলিটার মধ্যে কি ছিল, বাংলা ছিল এবং কি মৈথিলি ভাষা জোড়া লাগছে। জি, ব্রজবুলি একটি কৃত্রিম কবি ভাষা, বাংলা প্লাস মৈথিলির মিশ্রণ। এখন এই যে বিদ্যাপতি, এই বিদ্যাপতি কিন্তু আমাদের এই পদাবলী লিখে জনপ্রিয় হতে পারেনি। কেন জনপ্রিয় হতে পারেনি? কারণ তার যে বৈষ্ণব পদাবলী, এটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। তিনি দুই নৌকায় পা দিতে, অনেক বড় মাপের কবি কিন্তু, মিথিলার সবচেয়ে বড় কবি, মৈথিলি ভাষার সবচেয়ে বড় কবি, কিন্তু বৈষ্ণব পদাবলী জনপ্রিয়তা পায়নি। মানের দিক থেকে কোনো সন্দেহ নেই, বড়ত্বের দিক থেকে জনপ্রিয়তার বলতে কি বোঝায়, সাধারণ পাঠকের কাছে জনপ্রিয় অত বেশি হয়নি। কেন হয়নি? কারণ তার ভাষাগুলি ব্রজগুলি হওয়ার ফলে বাংলার মানুষও ভালো মতো বোঝেনি, আবার মিথিলার মানুষও ভালো মতো বোঝেনি। তবুও তিনি বৈষ্ণব পদাবলীর একজন কি অন্যতম কবি এবং জনক। বৈষ্ণব পদাবলীর জনককে বিদ্যাপতি। তার দু একটি কবিতার লাইন আপনাদের বলি, অনেক সময় আসতে পারে। আপনারা জানেন যে একটি চরণ তুলে দিয়ে বলা হয় এটি কোন কবিতার বা কোন পদকর্তার। তো একটি খুব বিখ্যাত কবিতা, হে সখী আমার দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর। হে সখী আমার দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর। ঝম্বি ঘর ঘর জন্তি সন্ততি, ভুবন বরি বরি খন্তিয়া, কান্ত পাহুন কামদারুন ফাটি যাও তো সাতিয়া। কোন ভাষায় রচিত এই পদটি? ব্রজবুলি, বাংলা নয় কিন্তু, বাংলা এবং মৈথিলি ভাষার কি মিশ্রণ। হে সখী আমার দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর। হে সখী আমার দুঃখের নাহি ওর, আমার দুঃখের কোন ওর, ওর মিথিলা শব্দ, ওর মানে শেষ নাই। হে সখী আমার দুঃখের নাহি ওর, এ ভরা বাদর, এ ভরা বাদর মহাভাদর শূন্য মন্দির মোর। এ ভরা ভাদর মাসের ভরা বর্ষায় আমার মন্দিরটা কি শূন্য। বুঝতে পারলেন? জম্বি ঘন ঘোর জন্তি সন্ততি, ভুবন ভরি পরি খন্তিয়া। পৃথিবী ভেসে যাচ্ছে প্রচন্ড ঝমঝমে বৃষ্টিতে, কান্ত পাহুন কামদারুন ফাটি যাও তো সাতিয়া। তো এই যে ব্রজবুলি ভাষায় লেখা, পুরোপুরি বাংলায় না, ফলে অনেকেই তারা পড়ে হয়তো বুঝতে পারে না বলেই এত বড় কবি হয়েও তার কবিতা বাংলা ভাষায় জনপ্রিয় হয়নি। তাহলে বাংলায় সবচেয়ে জনপ্রিয় পদাবলিকার কে? সবচেয়ে জনপ্রিয় পদাবলিকার চণ্ডীদাস। শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় পদাবলিকারের নাম কি? সবচেয়ে জনপ্রিয় পদাবলিকারের নাম হচ্ছে কি? চণ্ডীদাস। বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় পদাবলিকারের নাম হচ্ছে চণ্ডীদাস। সবচেয়ে জনপ্রিয়, যার পদ এত জনপ্রিয় হয়েছিল যে এখন পর্যন্ত স্টিল নাও, এই আধুনিক যুগে এসেও এই মধ্যযুগের পদাবলী এখনো কি এখনো চালু আছে, জানেন? এবং এই যে দেখেন একটি গান কিছুদিন আগে দারুণ আলোড়ন তুলেছিল আর কি, কি অনেকে গান গেয়ে বিখ্যাত হয়ে গেছে, ফাটটা যায় বুকটা ফাটটা যায়, শুনেছেন? বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ করে হাঁটটা যায়, তখন বুকটা কি ফাটটা যায়। এই গান আসলে আধুনিক যুগের না, এই গান কোন যুগের? এই গান মধ্যযুগের, চণ্ডীদাসের। জানেন এই গানকে আধুনিক মধ্যযুগের গানকে কি করছে, ওই মধ্যযুগের গানকে আবার আধুনিক রূপ, বাংলা আধুনিক রূপ দিয়ে। চণ্ডীদাসের পদ কি, সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। সই কেমনে ধরিব হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায় আমার, দেখবেন সালের কোশ্চেনে আসবে, পঙ্ক্তির রচয়িতাকে পর বিদ্যাপতি, সরি চণ্ডীদাস। সই কেমন ধরব হিয়া, আমারই বোধ সই, আমার হিয়াকে কেমন করে ধরে রাখবো? হিয়া মানে কি বুক, ধরে রাখা যাচ্ছে না, ফেটে যাচ্ছে। কেন? আমারই বধুয়া আন বাড়ি যায়। বধুয়া বলতে মধ্যযুগের সাথে প্রেমিকা বোঝানো হতো, আর যদি বউ বোঝেন তা তো সমস্যা নেই। তো আমার বউ বা আমার প্রেমিকা আন বাড়ি যায়, আন বাড়ি মানে কি অন্যের বাড়ি যায়। কোন দিক দিয়ে? আবার
আরে বেয়াদব মেয়ে, যাবি যা, একটু ঘুরেই যা, তাই না? বলেন তো ভাই, একটু ঘুরে গেলে সমস্যা কি? তা আমারই বধূ আন বাড়ি যায়, আমার প্রেমিকা অন্যের বাড়ি যায়, কোন দিক দিয়ে? আবার আমারই আমিনা দিয়া সই কেমন ধরবে হিয়া, আমারই বধুয়া আন বাড়ি যায়, আমারই আমিনা দিয়া। এইটাই তো আধুনিক বাংলা করা হলো। কি বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ করে হাঁটটা যায়, তখন বুকটা কি হয়? হাঁটটা যায়। চণ্ডীদাসের বউ, এই চণ্ডীদাস। এবং অনেক গান আছে আপনারা জানেন আধুনিক যুগে। সখী শোনো সখিল, ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, আমার কি নাকের নলক খুইলা দিব তারে আয়না দিয়ে। এটা অনেক কবিতা আছে, গান আছে, যেগুলো কিন্তু মূলত কি চণ্ডীদাসের পদ, যেগুলোকে চণ্ডীদাসের পদকে আধুনিক বাংলা করে গানগুলিকে নেওয়া হয়েছে। এবং রবীন্দ্রনাথের অনেক কবিতায়, আপনারা জানেন কিনা, রবীন্দ্রনাথকে ছোট করার জন্য বলছি না, কিন্তু রবীন্দ্রনাথের অনেক গানে কবিতায় চণ্ডীদাসের কি এই সমস্ত পদের একটা ভাব কিংবা কিছু বাণী তিনি নিয়েছেন। আর চণ্ডীদাস সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বাংলা পদাবলীর জনক কে? বাংলা পদাবলীর জনক কে? সবচেয়ে জনপ্রিয় পদাবলীকার কে? চণ্ডীদাস। শুধু তাই নয়, বাংলা পদাবলীর জনক কে? চণ্ডীদাস। বাংলা পদাবলীর জনক, অর্থাৎ পদাবলীর জনক বিদ্যাপতি, কিন্তু বাংলা পদাবলীর জনক চণ্ডীদাস। জি, একটা মহা সমস্যা, চণ্ডীদাস সমস্যা। সমস্যাটার নামই কি? চণ্ডীদাস সমস্যা। চণ্ডীদাস সমস্যাটা কি? বিশেষ রিটেনে, শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু সাহিত্যের একটি ক্লাস বারবার আপনাদের বলি যে বিশেষ যারা প্রিলিমিনারি দিলেন, বিশেষ রিটেন পরীক্ষা 100 নম্বরের যে বাংলা ফার্স্ট পার্ট, সেখানে কিন্তু কি 30 নম্বরের সাহিত্য থেকে প্রশ্ন থেকে, জানেন কি? যারা লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য বিশেষ করে বলছি যে পিলিতে তো আছে, এমনকি লিখিত পরীক্ষা প্রথম পত্রে 100 নম্বরের প্রথম পত্রের মধ্যে 30 নম্বরের কি সাহিত্য থেকে প্রশ্ন হবে। 10টি প্রশ্ন থাকবে 3 মার্কস করে, অথবা কোনো বছর 15টি প্রশ্ন থাকবে 2 মার্কস করে। তো যাই থাক, সেগুলো কোথা থেকে আসবে? এগুলি থেকেই তো আসবে। চণ্ডীদাসের পরিচয় দাও, বিদ্যাপতির পরিচয় দাও, ব্রজবুলি কি, এই ধরনের প্রশ্ন। চণ্ডীদাস সমস্যা কি? তো চণ্ডীদাস সমস্যাটা কি? দেখেন মজার বিষয়, প্রাচীন মধ্যযুগে একই নামে দেখবেন অনেক লেখা, আধুনিক যুগেও কিছু কিছু আছে, আমি সেদিকে যাচ্ছি না। একই নাম, রসুল বিজয় কার লেখা? জৈনুদ্দিনের লেখা, সাবির খানের লেখা, আব্দুল হাকিমের লেখা। একই, যেই নামটি জনপ্রিয়তা পেয়ে যায়, সকল লেখকই মনসা মঙ্গলকাব্যের রচয়িতাকে কানা হরিদত্ত, বিজয় গুপ্ত, নারায়ণ দেব, বিপ্রদাস পিপলাই, কেতকাদাস কেমন্দ, মানে যখন যে গ্রন্থটি মানুষের কাছে জনপ্রিয় হয়, ওই একই নাম দিয়ে সবাই কি করে? সেই সাহিত্যটি আবার লেখে। এটি মধ্যযুগে কোনো অপরাধ ছিল না। আবার যেই নামটা জনপ্রিয়তা পেয়ে যায়, যেই নামটি, ওই নাম সবাই, নাম যেই হোক না কেন, সাহিত্য লেখার সময় সে কি করে? সে, তার মানে চণ্ডীদাস এই নামে অন্তত 4 জন সাহিত্যিক পাওয়া গেছে, 4 জন। এটার নাম চণ্ডীদাস সমস্যা। এর মধ্যে তাহলে বাংলা সাহিত্যে চণ্ডীদাস কয়জন? 4 জন। বাংলা সাহিত্যে চণ্ডীদাস 4 জন, কিন্তু আবার উত্তর হবে 3 জন। এখন আপনি বললেন স্যার একবার বলছেন 4 জন, একবার উত্তর হবে চণ্ডীদাস কয়জন? 4 জন। একবার উত্তর হবে চণ্ডীদাস কয়জন? 3 জন। আর আপনি বিভ্রান্ত হবেন। বিভ্রান্ত হবেন কেন? আপনি সেই প্রশ্ন বোঝেন না। চণ্ডীদাস মোট 4 জন, বাংলা সাহিত্যে মোট চণ্ডীদাস কি 4 জন। আর পদাবলীর চণ্ডীদাস কয়জন? 3 জন। পদাবলীর চণ্ডীদাস, পদাবলীর, বৈষ্ণব পদাবলীর 3 জন। তাহলে বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস হচ্ছে 3 জন, আর মোট চণ্ডীদাস 4 জন। কেন? একজন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চণ্ডীদাস, সে বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস নয়। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটা কি বুঝতে পারছেন? যে বাংলা সাহিত্যে, সমগ্র বাংলা সাহিত্যে চণ্ডীদাস 4 জন, তার মধ্যে একজন হচ্ছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চণ্ডীদাস, যে ভদ্রলোকের নাম হচ্ছে বড়ু চণ্ডীদাস। কি চণ্ডীদাস? বড়ু চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস, যদিও যার আসল নাম আসলে অনন্ত বড়ু। আর বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস কয়জন? 3 জন। বৈষ্ণব পদাবলী, তাহলে যদি বলে বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস কয়জন? 3 জন। আর পদাবলীর চণ্ডীদাস কয়জন? তাহলে বলবেন 4 জন। আচ্ছা, বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস কে কে? একজন হলো শুধু চণ্ডীদাস, একজন হচ্ছে দ্বিজ চণ্ডীদাস, দ্বিজ, আর একজন হচ্ছে দীন চণ্ডীদাস। তাহলে বাংলা সাহিত্যে চণ্ডীদাস 4 জন, একজন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চণ্ডীদাস, যার নাম বড়ু চণ্ডীদাস,
আর এর বাইরে কি বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস কয়জন? 3 জন। একজন হচ্ছে শুধু চণ্ডীদাস, একজন হচ্ছে দ্বিজ চণ্ডীদাস, আর একজন হচ্ছে দীন চণ্ডীদাস। ঠিক আছে? তো আমরা এই বড় চণ্ডীদাস আমাদের এই বৈষ্ণব পদাবলীতে নেই। বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস কে? বৈষ্ণব পদাবলীর চণ্ডীদাস হচ্ছে শুধু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস এবং কি দীন চণ্ডীদাস। তো দীন চণ্ডীদাসের পদগুলো অত বেশি জনপ্রিয়তা পায়নি। মূলত দ্বিজ চণ্ডীদাস এবং চণ্ডীদাস এই দুজনের পদ বাংলা সাহিত্যে বেশি জনপ্রিয় হয়েছে। তাহলে চণ্ডীদাস সমস্যাটি কি বুঝতে পেরেছেন? বিশেষ রিটেন পরীক্ষায় চণ্ডীদাস সমস্যা বলতে কি বুঝো? বিশেষ লিখিত পরীক্ষা যখন দিবেন তখন প্রশ্ন হবে চণ্ডীদাস সমস্যা বলতে কি কি বুঝো? আচ্ছা ভাই, আঞ্চলিক সমস্যা থাকা কি খুবই দোষের? উচ্চারণে আঞ্চলিকতা থাকা কি জনাব দোষের খুবই মহাশয়? জি ভাই, আমি তো উচ্চারণ বিশেষজ্ঞ নই, আমি আবৃত্তিকার নই, আমি উপস্থাপক, আমি শিক্ষক। উচ্চারণে আঞ্চলিকতা একটু থাকতেও পারে, এটি মহা অপরাধ আমার মনে হয় না। তো অনেকেই জি দু একজন হয়তো আছেন যারা এই গ্রুপে ঢুকেছেন ভুল ত্রুটি ধরার জন্য, এমনই কেউ কেউ থাকবেন। এটি ছাত্ররাও বোঝে যে আপনি হয়তো অন্য কোনো গ্রুপের কিংবা অন্য কোনো কারো ভক্ত শিষ্য, তাই না? এটি সবাই বোঝে, কাজে নিজেকে উন্মোচন করবেন না, নিজেকে উন্মোচন না করে ভালো। জি তাই না? এখনকার শিক্ষার্থীরা সবাই কিন্তু অনেক স্মার্ট, মানে সবাই সবকিছু বোঝে। যেমন কমেন্টস করবেন না যেটা আপনার পরিচয়টা প্রকাশ পেয়ে যায়। জি আমি যেটা বলছি তার মধ্যে কোনো সন্দেহ বিভ্রান্তি থাকলে দয়া করে কমেন্টস করবেন। উচ্চারণে আমার যদি একটু আঞ্চলিকতা চলে আসতেই পারে, কারণ আমি তো আসলে উচ্চারণবিদ নই ভাই, আমি শিক্ষক। ঠিক আছে? হ্যাঁ, বাংলা শিক্ষক হিসেবে উচ্চারণ বেশি নিখুঁত হলে ভালো হতো, বাট আমি হয়তো শতভাগ নিখুঁত শিক্ষক নই। আপনারা যাদের যে শিক্ষকের ক্লাসের আগে করেছেন তারা হয়তো শতভাগ নিখুঁত, আমি 80-90 ভাগ নিখুঁত শিক্ষক হতে পারে। উচ্চারণে আমার একটু ত্রুটি থাকতেও পারে। আমি যে তথ্যগুলি দিচ্ছি সেখানে কোনো ত্রুটি থাকলে দয়া করে প্রশ্ন করবেন বা কমেন্টস করবেন। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটি বলছিলাম যে আমরা আসলে বৈষ্ণব পদাবলী, এই যে এবং চণ্ডীদাসের কিন্তু বেশ কিছু পদ আছে না, আমি গায়ে মাখছি না, তো বোধ একটি কমেন্টস করলাম এমনিতে। তো সবার কথা কমেন্টসে নিতে গেলে তো আসলে ক্লাস নেওয়া যাবে না, যে এখানে যেহেতু হাজার হাজার শিক্ষার্থী ক্লাস করবেন, 2-4 জন থাকবেন একটু কমেন্টস করবেন, এটা আমি গায়ে মাখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তো চণ্ডীদাসের পদ কিন্তু পরীক্ষায় আসবে। আচ্ছা, শশব ব্যস্ত মানে কি স্যার? হাসান ইসলাম, আমি এর আগে কিন্তু যখন বলেছিলাম উত্তর দিয়েছিলাম তখন শশব ব্যস্ত, শশ মানে খরগোশ, শশ মানে কি খরগোশ, ব্যস্ত হচ্ছে বিশেষণ, শশব ব্যস্ত। আমরা যেমন ধরেন চাঁদ মুখ, আমরা যেমন ধরেন বলি না কাজল কালো, কিংবা আমরা যেমন বলি ধরেন তুষার শুভ্র, ঠিক তেমনি শশব ব্যস্ত। শশ মানে খরগোশ, আর খরগোশের গুণ কি ব্যস্ততা, উপমান কর্মধারের সমাস। আমরা উত্তর দিয়েছিলাম কিন্তু শশব ব্যস্ত মানে খরগোশের মতো ব্যস্ত। তো চণ্ডীদাসের কিন্তু পদ আমরা দু একটি, তো আপনারা যারা শিক্ষার্থী বন্ধুরা যেটি করবেন, যে সমস্ত চণ্ডীদাস বা জ্ঞানদাস, বিদ্যাপতি, এদের দু একটি লাইন, কিছু কিছু গুরুত্বপূর্ণ লাইন সম্ভব হলে মনে রাখবেন, কারণ একটি চরণ দিয়ে বলবে এটি কার লেখা। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, অমিয় সাগরে স্নান করিতে সকলে গরল ভেল। জ্ঞানদাস এখানে আসবে না, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, অমিয় সাগরে স্নান করিতে সকলে গরল ভেল। জি, তো এই ধরনের কিছু লাইন বিদ্যাপতির দেখবেন আছে। হ্যাঁ, বিদ্যাপতি খুবই বিখ্যাত আমাদের বাংলা সাহিত্যে। বিদ্যাপতির আরেকটি বিখ্যাত লাইন আমি আপনাদের বলছি, তো মনে রাখবেন। জ্ঞানদাসের রূপ লাগি আখি ঝুরে, গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ মোর। রূপ লাগি আখি ঝুরে, গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগি ধীর নাহি বান্ধে। জ্ঞানদাসের খুব বিখ্যাত পদ। রূপ লাগি আখি ঝুরে, গুণে মনোভর, প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগি ধীর নাহি বান্ধে। কার পদ? জ্ঞানদাসের। জ্ঞানদাসের আরেকটি পদ কিন্তু একটু বলে দিলাম,
কি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল অমিয়া সাগরে স্নান করিতে সকলেই গরল ভেল। তো বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস। গোবিন্দ দাসের একটি পদ বলছি, ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায় ঈশত হাসির তরঙ্গ হিললে মদন মূর্ছা পায়। ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায় ঈশত হাসির তরঙ্গ হিললে মদন মূর্ছা পায়। তো এদের অনেক পদ আছে, শত শত পদ আছে, খুবই দামি দামি পদ। তবে সম্ভব হলে এদের মধ্য থেকে অন্তত 2, 4, 5টি গুরুত্বপূর্ণ পদ। কেন এই যে বললাম শিক্ষার্থী বন্ধুরা, 2 ভাবে প্রশ্নটি হবে। লাইনটা তুলে দিয়ে বলবে কার লেখা, অথবা কবির নাম দিয়ে বলবে যে এই কবির লেখা পদাংশ নিচের কোনটি। তো 4 জন বড় কবি পদাবলীর, 4 জন বড়, আরো অনেকে আছে। 4 জন বড় কবি কে কে? ওই যে বলেন পদাবলীর জনক বিদ্যাপতি, বাংলা পদাবলীর বা জনপ্রিয় পদাবলীকার চণ্ডীদাস, একজন জ্ঞানদাস এবং একজন কি গোবিন্দ দাস। 4 জন পদাবলীকার সম্পর্কে একটু ভালো করে দেখবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা ভালো করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখবেন যে এই যে পদাবলীর আমরা বলছিলাম যে বাংলা সাহিত্যে দেখবেন কি আমরা বলছিলাম মধ্যযুগের মুসলিম সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। মধ্যযুগের মুসলিম সাহিত্য, এখান থেকে অবশ্যই কি প্রশ্ন থাকে মধ্যযুগের মুসলিম সাহিত্য থেকে, কিন্তু আপনারা একটু ভালো করে পড়বেন। বিশেষ করে এখান থেকে কি আলাওল 4-5 জন কবি, আমি সম্ভব হলে আগামী দিন এখান থেকে আমি একটু আলোচনা করব। আলাওল, তারপর কি আলাওল, তারপর শাহ মোহাম্মদ সগীর, শাহ মোহাম্মদ সগীর, তারপরে আরেকজনকে ফকির গরিবুল্লাহ, আরেকজন দৌলত কাজী, ঠিক আছে, আব্দুল হাকিম, আরেকজন হচ্ছেন বাহারাম খান, সৈয়দ সুলতান। মধ্যযুগের এই কয়েকজন মুসলিম সাহিত্যিক অতি গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা, যারা আপনারা সামনে বিশেষ বিশেষ করে 43 বিশেষ যারা দিবেন জি, তাহলে এই যে আলাওল এত বিখ্যাত, আপনারা দেখবেন যে নানা যত রকম পরীক্ষা বাংলাদেশে হয়, শুধু বিসিএস না, বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এমনকি অ্যাডমিশন সহ বাংলাদেশে যত রকম পরীক্ষা হয় আলাওল থেকে প্রশ্ন হবে। শাহ মোহাম্মদ সগীর, ফকির গরিবুল্লাহ, দৌলত কাজী, আব্দুল হাকিম, বাহারাম। এবং একটি কথা এখানে বলে রাখি, মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবিকে, একটু বিভ্রান্তি এটা নিয়ে অনেকের হয়, আমি কিছু জিনিস আপনাদের বলি। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবিকে, মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবিকে, এমন একটি প্রশ্ন নিয়ে বিভ্রান্তি ছেলেমেয়েরা মাঝে মাঝে কি আমাকে ফোন দেয় যে স্যার কোন জায়গায় দেখি হয়তো ভারতচন্দ্র রায়গুণাকর, কোন জায়গায় দেখলাম হয়তো মুকুন্দরাম চক্রবর্তী, কোন জায়গায় দেখছি আলাম। এই জায়গাটা একটু ক্লিয়ার করে আমি মধ্যযুগের মুসলিম সাহিত্য নিয়ে আগামী দিনে একটু ক্লাস নেবো আপনাদের। আজকে শুধু একটু কনফিউশনটা দূর করে রাখি। বাংলা সাহিত্যে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবির নাম কি? বাংলা সাহিত্যে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবির নাম কি? মুকুন্দরাম চক্রবর্তী। জি, তো কোন বইয়ে কি আছে, কে কি বলেছে, এটা নিয়ে বিভ্রান্ত হবে না। বিভ্রান্ত হলে কিন্তু বিপদ হয়ে যাবে, ঠিক আছে? মধ্যযুগের বাংলা সাহিত্যের সমস্ত যে মধ্যযুগ, এই যে আমাদের 1260 থেকে এই যে আমাদের 1800 পর্যন্ত, সমস্ত মধ্যযুগের সবচেয়ে শ্রেষ্ঠ কবির নাম মুকুন্দরাম চক্রবর্তী। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবির নাম হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। বুঝতে পারলেন? মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবির নাম হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী, সর্বশ্রেষ্ঠ কবি সমগ্র মধ্যযুগে। আর যদি বলে মধ্যযুগের কি মুসলিমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, মুসলমান কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, মুসলমান সাহিত্যিকদের মধ্যে, সেখানে বিভ্রান্ত কোনো বই আছে আলাওল ইত্যাদি ইত্যাদি।
তো মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম সাহিত্যিকের নাম দৌলত কাজী। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম সাহিত্যিকের নাম কি? দৌলত কাজী। জি। এবং আর একটা মজার বিষয় শুনবেন, একটা মজার তথ্য দিই। মজার মানে এটা এতই মজার, দেখেন এই যে আলাওল অনেক সাহিত্য লিখেছে, আপনারা জানেন আলাওলের এত দামি সাহিত্য আছে, পদ্মাবতী আছে, হচ্ছে আপনার আলাওলের কি সিকান্দার নামা আছে, হত্তপয়কর, সৈফুল মুলুকবদিল জামাল, তুফা, অনেক বিখ্যাত লেখক। শাহ মোহাম্মদ সগীর তো আপনারা জানেন বিখ্যাত লেখক, তার অনেক বই লিখেছেন। কিন্তু মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম যে সাহিত্যিক, তার লেখা গ্রন্থের সংখ্যা কয়টি কেউ জানেন? বলতে পারবেন? অডিয়েন্সের উদ্দেশ্যে আমি প্রশ্নটি করছি, মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ যে মুসলিম সাহিত্যিক, একামজন কেন নয়, এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম সাহিত্যিক দৌলত গাজী কয়টি গ্রন্থ তিনি লিখেছেন জানেন? কয়টি গ্রন্থ লিখে সর্বশ্রেষ্ঠ হয়েছেন জানেন কেউ? হ্যাঁ, ঠিক আছে। দৌলত গাজীর গ্রন্থ সংখ্যা কয়টি? ঝুমা আক্তার, হ্যাঁ, নাসিম শিখায়। আমি বললাম দৌলত গাজীর মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম, তার লেখা গ্রন্থের সংখ্যা কয়টি? একটির অর্ধেক। জি, একটি না, হ্যাঁ ঠিক, একটি যদিও বলছি আমরা, কিন্তু আসলে কি দৌলত কাজী রচিত গ্রন্থের সংখ্যা হাফ। গুড, কিরণ খান রকন, থ্যাংক ইউ। হাফ, অর্ধেক। দৌলত কাজী একটি গ্রন্থ লিখতে শুরু করে মাঝপথে গিয়ে কি পটল তুলতে চলে গেছেন। এই পটল তোলার শেষ হয়নি, তিনি গ্রন্থটি শেষ করতে পারেননি। একটি গ্রন্থের অর্ধেক লিখেছিলেন। এই অর্ধেক গ্রন্থ লিখে তিনি বাংলা সাহিত্যে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম কবি। সেই গ্রন্থটির নাম কি? সতী ময়না লোর চন্দ্রাণী। সতী ময়না লোর চন্দ্রাণী। সতী ময়না লোর চন্দ্রাণী। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ যে মুসলিম সাহিত্যিক, সেই মুসলিম যে সাহিত্যিক দৌলত কাজী, এই দৌলত কাজী রচিত গ্রন্থের সংখ্যা অর্ধেক। সতী ময়না লোর চন্দ্রাণী নামক একটি গ্রন্থ তিনি কি করেছেন? রচনা করা শুরু করেছিলেন, যেটি তিনি লিখতে মাঝপথে তিনি মৃত্যুবরণ করেন এবং সেটা শেষ করেন। এবং আরো মজার বিষয়, এই গ্রন্থটি তার মৌলিক লেখা নয়, এটি আবার তিনি বানাননি। কি করেছেন? অন্য একজন লেখকের লেখা থেকে কি অনুকরণ করেছিলেন। বাংলা সাহিত্যে সর্বশ্রেষ্ঠ যে মুসলিম কবি, তিনি গ্রন্থ লিখেছেন অর্ধেক, সে অর্ধেকটুকু আবার নিজের লেখা না, একজন হিন্দি ভাষী একজন কবির কি একটা গ্রন্থের অনুকরণ। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন কেমন ধরে, দৌলত কাজী সতী ময়না লোর চন্দ্রাণী গ্রন্থটি কার গ্রন্থ থেকে অনুবাদ করেছিলেন? কার গ্রন্থ থেকে? মিয়া সাধন নামক একজন হিন্দি ভাষী কবি। মিয়া সাধন নামক একজন হিন্দি ভাষী কবির ময়না মিয়া সাধন নামক একজন হিন্দি ভাষী কবির ময়না কসাব। এবং এই গ্রন্থটি আবার হিন্দি ভাষায় লেখা না, হিন্দির একটি আঞ্চলিক আছে, যে অনেকে যেটা বলছেন স্যার আঞ্চলিক, কিন্তু খুবই দামি একটা বিষয়। আঞ্চলিকতা দোষের বিষয় নয়। তো হিন্দি ভাষায় লেখা না গ্রন্থটি, হিন্দির একটি আঞ্চলিক ভাষা, জানাম ঠাট গোহারি। কি নাম? ঠাট গোহারি। হিন্দির অনেক উপভাষা আছে, আঞ্চলিক ভাষা আছে, সেই হিন্দি ভাষার একটি আঞ্চলিক ভাষার নাম কি? আঞ্চলিক ভাষার নাম হচ্ছে ঠাট গোহারি। হিন্দি ভাষী কবি মিয়া সাধনের ঠাট গোহারি ভাষায় রচিত ময়না কসাব বা কোনো আছে ময়না সাদ, এই ময়না কসাব গ্রন্থ থেকে দৌলত কাজী কি করেছিলেন? অনুকরণ করেছিলেন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো যাই হোক, তাহলে ভাবেন যে একজন লেখকের একটা লেখার অর্ধেকটা দিয়েই কিন্তু তাকে শ্রেষ্ঠত্ব, তার শ্রেষ্ঠ হতে হলে অনেক লিখতে হবে, শত লিখতে হবে, এর কোনো মানে নেই। শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আপনাকে 50টি বই লিখতে হবে তা না।
আখতারুজ্জামান ইলিয়াস নাম শুনেছেন? আখতারুজ্জামান ইলিয়াস মাত্র 4-5টি গ্রন্থ লিখেছেন, বড় মাপের সাহিত্যিক। এখনকার যুগে অনেকে আছে তার 30-40টা বই। আমার 2-4 জন বন্ধু বান্ধব 2-একজনের কথা জানি যাদের 10-12টা 15টা 20টা বই তারা লিখে ফেলেছেন, কিন্তু আপনি নাম জানেন? জীবনেও জানবেনও না। তো অনেক গ্রন্থ লিখে বিখ্যাত হওয়া যায় না। বিখ্যাত হতে হলে কি তার মৌলিকত্ব থাকতে হবে। তার ভিতরে মৌলিকত্ব বলতে আসলে তার স্টাইল, তার যে শৈলী, এগুলো। তাহলে সতী ময়না লোরচন্দ্রানী গ্রন্থটি কার গ্রন্থ থেকে অনুকরণ করা হয়েছে? অনুবাদ করেছে মিয়া সাধন। কোন গ্রন্থ থেকে? ময়না কাসাদ। কোন ভাষা থেকে? ঠাট গোহারি ভাষা। ঠাট গোহারি ভাষা থেকে। হ্যাঁ, বোর্ডটা ওইদিকে দেখা যাচ্ছে না, দেখেন তো, এবার দেখা যাচ্ছে মনে হয়। ঠাট গোহারি ভাষা। তো এই যে বললাম যে এখন দৌলত কাজীর যে অর্ধেক লিখতে লিখতে তিনি কি করলেন? অর্ধেক লিখতে লিখতে তিনি তো মারা গেলেন আর কি, আমাদের কবি দৌলত কাজী। অবশিষ্ট অংশ একজন লেখক সমাপ্ত করলেন। কে সমাপ্ত করলেন? আলাউল, মধ্যযুগের আরেকজন বড় কবি, যাকে বলা হয় সপ্তদশ শতকের শ্রেষ্ঠ মুসলিম কবি। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম কবি দৌলত কাজী, আর সপ্তদশ শতক বা 17 শতকের শ্রেষ্ঠ মুসলিম কবিকে আলাউল। আলাউল কোন শতকের কবি? 17 শতক বা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাউল। বুঝতে পেরেছেন? তো তাহলে দৌলত কাজীর অবশিষ্ট অংশ বা সতী ময়না লোরচন্দ্রের অবশিষ্ট অংশ কে সমাপ্ত করেছেন? সমাপ্ত করেছেন আলাউল, শেষাংশ। এখন প্রশ্ন করবে সতী ময়না লোরচন্দ্রের শেষাংশের রচয়িতা কে? শেষাংশের রচয়িতা আলাউল। আর রচয়িতাকে? রচয়িতা হচ্ছে দৌলত কাজী। সতী ময়না লোরচন্দ্রানী কাব্যের রচয়িতাকে? দৌলত কাজী। আর যদি বলা হয় যে শেষাংশের রচয়িতাকে, তাহলে বলবেন আলাউল। যে রুন্ধেলা মৃধা আলামিন, রুন্ধেলা মানে ভাই বন্ধ করলা, রোধ করলা। ভাই খুবই সিম্পল প্রশ্ন। মৃধা আলামিন, রুন্ধেলা শব্দের অর্থ রোধ করলা, পথ বন্ধ করা, রোধ করা, গতিরোধ করা। বুঝে বলি না আমরা? রুন্ধেলা মানে রোধ করা, বন্ধ করা, বাধা দেওয়া। জি হ্যাঁ, রুন্ধেলা মানে দিলাম, মৃধা আলামিন। এত ছোট শব্দের মানে এতবার কোনো ব্যাপার নাই। রুন্ধেলা মানে রোধ করলা, বাধা দিলা, বন্ধ করে দিলা। জি আচ্ছা, তাহলে এখন এই যে বললাম, এই যে তাহলে কে শ্রেষ্ঠ কবিকে ইত্যাদি ইত্যাদি, তাহলে বললাম যে মধ্যযুগের সমস্ত মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে? কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। এখন একজন বলছেন, স্যার ভারতচন্দ্রকে কেন শ্রেষ্ঠ কবি করা হলো না? আসলে এইটা কেন করা হলো না, এটা তো আপনার আমার বিষয় না। নজরুল জাতীয় কবি, তার একজনকে করলে কি সমস্যা ছিল? এটি কোনো প্রশ্ন না। সাহিত্যের এরকম কোনো রেস নাই, এটা একটা মানের বিষয়। তো যারা সাহিত্য তাত্ত্বিক তারা এই মানটা নির্ণয় করেন। তো তারা নিশ্চয়ই মানটা নির্ণয় করে যাকে স্বীকৃতি দিয়েছেন, তা আপনি কেন করলো না, এটা তো আসলে আমরা কেন কাঁঠাল জাতীয় ফল কেন হলো, আম কেন হলো না, বা লিচু কেন হলো না, এই প্রশ্নটা আপনি করতেই পারেন। দোয়েল কেন জাতীয় পাখি হলো, কবুতর কেন হলো না, ঘুঘু কেন হলো না? তো এটি আসলে অবান্তর প্রশ্ন। এই জন্যই যে এটি যারা নির্ধারণ করার, যারা মালিক, যারা সাহিত্য তাত্ত্বিক, যারা ভাষাবিদ, যারা গবেষক, তারা নিশ্চয়ই সাহিত্যের মানদণ্ড অনুযায়ী কি এটা করেছেন আর কি। আচ্ছা, তো সতী ময়নার উপজীব্য কি? একজন প্রশ্ন করেছেন, সতী ময়না ময়না কাসাদ কি সাধনের? স্যার আসল লেখক সাধন, যে মিয়া সাধন। জাহাঙ্গীর আলম মূল লেখক হচ্ছেন মিয়া সাধন। জি সাধন মিয়া বা মিয়া সাধন, হিন্দি ভাষী কবি মিয়া সাধন ময়না কাসাদ কাব্যের মূল লেখক। আর দৌলত কাজী সেটাকে বাংলা ভাষায় কি অনুবাদ করেছেন। আর সতী ময়না লোরচন্দ্রানী রোমান্টিক প্রণয়োপাখ্যান। আপনারা জানেন আমি আসলে মুসলিম সাহিত্য নিয়ে ডিটেলস আলোচনায় আজকে যেতে চাচ্ছি না, কারণ অনেক সময় লাগবে। এই জন্যই আরেকটি নতুন ক্লাসে আমি মুসলিম সাহিত্য নিয়ে কথা বলবো। তবু যদি প্রশ্ন করছেন, মধ্যযুগের মুসলিম সাহিত্যিকদের লেখা সাহিত্যের মূল ধারাটার নাম হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। রোমান্টিক প্রণয়োপাখ্যান, বুঝতে পেরেছেন? মধ্যযুগের মুসলমান সাহিত্যিকরা বেশ কিছু ধারা সৃষ্টি করেছেন, তবে তাদের সবচেয়ে যে দামি ধারা, সেই দামি ধারাটির নাম হচ্ছে কি? দামি ধারাটির নাম হচ্ছে রোমান্টিক প্রণয়োপাখ্যান। রোমান্টিক প্রণয়োপাখ্যান।
তো সতী মানে রোমান্টিক প্রণয়োপাখ্যান। এখানে লোর বা লোরক রাজা, রাজা লোর বা লোরক। ভারতের কোন অঞ্চলের আঞ্চলিক ভাষা? এটা ভারতে গিয়ে খুঁজতে হবে ভাই, আব্দুল ওহাব জুয়েল। কিংবা এখন সেটি আছে কিনা, এটা তো 15 সালে ছিল ভাই। এটা কোন অঞ্চলের ভাষা, এই 2021 সালে সেই ভাষাটি আছে কিনা, এখন কোথায় কেমনে খুঁজে পাবো ভাই? আপনি একটু গবেষক হয়ে খুঁজে দেখতে পারেন। এটি হলো 1516 সালে যে ভাষাটি ছিল ঠাটগোহারি, এখন ভারতের 2021 সালে গিয়ে সেটি কোথাও আছে কিনা, এটি কেমনে বুঝবেন? বুঝতে পারলেন? এই 200-500 বছরের ভাষা কি আগের অবস্থানে থাকবে? এটি হলো মানে ওই যে কি করা, এটি প্রশ্ন করার জন্য প্রশ্ন করা, ঠিক আছে? এটি ভালো কোশ্চেন, আনস্মার্ট কোশ্চেন। 1516 সালে যে ভাষাটি ছিল আঞ্চলিক ভাষায়, এই 2021 সালে সেটি থাকবে বা আছে, এই নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে? কোথায় পেলেন? সেটি যখন আছে সেটি আপনি কেমনে জানলেন? আপনাকে খোঁজেন যে আছে কিনা, নাও তো থাকতে পারে। ভাষা যে পরিবর্তনশীল সেটাকে আপনি জানেন? জানেন তো নাকি? আব্দুল ওহাব জুয়েল, ভাষা যে পরিবর্তনশীল, 200-400 বছর পর ভাষা যে পরিবর্তন হয় ভাই, সেটা আপনি নিশ্চয় আপনার জানা আছে। যদি জানা না থাকে তাহলে আপনাকে আরো অনেক কিছু জানতে হবে। প্রশ্ন করতে হলে অনেক বিষয় জানতে হবে। হ্যাঁ, অনেক কিছু না জানলে প্রশ্ন করাটা বোকামি হবে। যে কোনো গভীর প্রশ্ন করতে হলে অনেক কিছু জেনে প্রশ্ন করতে হবে। জি, তো যেটি বলছিলাম, যে কথাটি আছে, একজন প্রশ্ন করেছেন, স্যার আমার বাসা রাজশাহীতে, আমার বাসা অবশ্য অরিজিনাল বাসা পাবনাতে, আমি মূলত পাবনার মানুষ, ঈশ্বরদী পাবনার মানুষ আমি, তবে আমি এখন রাজশাহীতে স্থায়ীভাবে থাকি। জি, আচ্ছা, একজন প্রশ্ন করলেন, স্যার মানটা কিসের ভিত্তিতে? মান হচ্ছে সাহিত্যের মান অনেক কিছুর ভিত্তিতে, ভাষা, ভাব, উপস্থাপন কৌশল, নন্দন তত্ত্ব। বোঝেন শিক্ষার্থী বন্ধু? আমি জানি না প্রশ্নটি কে করেছেন। দেখেন শিক্ষার্থী, আপনি একটা কবিতা লিখলেন, এটি কথা ভালো করে বোঝাই। যারা প্রশ্নের খাতিরে প্রশ্ন করছেন আমার ক্লাস শেষের দিকে, সাহিত্যে আপনি একটা কবিতা লিখলেন, আপনি তো ভাবছেন এই কবিতাটি পৃথিবীর সেরা, আমি একটা নোবেল পুরস্কার পাবো, কিন্তু আপনি কি তাই পাবেন? যে যেটি লেখে সেটি মনে করে এটি শ্রেষ্ঠ, কিন্তু শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি? শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে ভাব, ভাষা, রূপ, রস, ছন্দ, অলঙ্কার। খুবই সিম্পল, 4টি জিনিস ভাই। একটি হলো রূপ, একটি হলো রস, একটি হলো ছন্দ, আর একটি অলঙ্কার। যারা জানতেছেন যে সাহিত্য কেমন করে শ্রেষ্ঠ, কোন সাহিত্য কেমনে শ্রেষ্ঠ, এটার মানদণ্ড 4টা জিনিস। একটি হচ্ছে রূপ, একটি রস, একটি ছন্দ, একটি অলঙ্কার। কোন সাহিত্যিক, যে সাহিত্যিক তার সাহিত্যের মধ্যে 4টি জিনিস যথোপযুক্ত ভাবে আছে, তিনি হচ্ছেন কি শ্রেষ্ঠ সাহিত্যিক। রূপ, রস, ছন্দ, অলঙ্কার। এখন প্রশ্ন আছে, রূপ, রস, ছন্দ, অলঙ্কার কেমনে বুঝবো? তো এটা বুঝাবো। সাহিত্যের কোর্স আমাদের রূপ, রস, ছন্দ, অলঙ্কার। কোন সাহিত্যিক কত বড়? রবীন্দ্রনাথ, নজরুল। এখন যদি বলেন স্যার রেস কেমনে হয়, এই রেস নাই। আসলে কবিদের মাঝে অন্যতম বা শ্রেষ্ঠ, অর্থাৎ যেই কবি তার এই যে বললাম সাহিত্যের মধ্যে রূপ, রস, ছন্দ, অলঙ্কার, এগুলি সাহিত্য তাত্ত্বিক বিষয়। বুঝতে পারলেন? এগুলোর ভিত্তিতে একজন সাহিত্যিকের মানদণ্ড। আমি একটা কবিতা লিখলাম, লিখে বললাম যে আমি কিন্তু সেরা সাহিত্যিক, এটা আমি বললে হবে না। এটা হচ্ছে কি, সাহিত্য তাত্ত্বিকরা বিচার করবেন কিসের ভিত্তিতে? মানদণ্ড 4টি। সাহিত্য বিচারের মানদণ্ড স্রেফ 4টি, রূপ, রস, ছন্দ, অলঙ্কার। আশা করি আপনারা যারা প্রশ্ন করছেন তারা বুঝতে পেরেছেন। জি, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস আর সামনের দিকে আর আগাবো না, ঠিক আছে? আমার মনে হয় ফালতু প্রশ্ন করে না, সময় নষ্ট করছেন আপনাদের, আমারও নষ্ট করছেন, আপনাদেরও করছেন। কারণ ওই যে বললাম যে 2-4 জন আছে ফালতু প্রশ্ন করছে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আর আপনারা জানেন যে সাহিত্য অনেক গভীর বিষয়। সাহিত্য কিন্তু একটা সমুদ্র, সাহিত্য ছোটখাটো বিষয় তো নয়। আমরা ব্যাকরণটা কিন্তু শেষ করেছিলাম, অ্যাকচুয়ালি বিসিএস এর আগে আমরা একটা কোর্স দিয়েছিলাম। আপনারা জানেন যে আমাদের ইয়েতে জাকির বিসিএস স্পেশালে, তো আমরা 32টি ক্লাসের মধ্যে দিয়ে সাহিত্য ব্যাকরণ কোর্সটাকে শেষ করেছি ইনশাআল্লাহ। তো যারা করেছেন তারা নিশ্চয়ই উপকার পেয়েছেন, নিশ্চয়ই আমার ধারণা তারা আমার সাথে একমত হবেন। আর আমরা এই জাকির বিসিএস এর অনুরোধে এবং শিক্ষার্থীদের চাওয়ার কারণে আমরা সাহিত্যের একটি কোর্স চালু করতে যাচ্ছি অচিরেই, 2-1 হয়তো আমরা, ঠিক আছে? আর এটি স্রেফ 500 টাকা, জাস্ট একটা রেজিস্ট্রেশন ফি এর মতো, ঠিক আছে? একটা রেজিস্ট্রেশন ফি
500 টাকা এই রেজিস্ট্রেশন ফির বিনিময়ে আমরা সাহিত্যের ক্লাসগুলো একদম চর্যাপদ থেকে শুরু করে পুরোটাই করাবো, একদম আধুনিক যুগ সমসাময়িক লেখক পর্যন্ত। তা আপনারা যারা আগ্রহী, আবার বলছি এই কোর্সটি যে আগ্রহী না যে আমার উচ্চারণ নিয়ে সন্দেহ পোষণ করছেন, আমার পড়া নিয়েও করতে পারেন, কারণ আপনার জীবনে আমার চেয়ে অনেক শিক্ষক আসতেই পারে। আমি তো বাংলাদেশের মানে এখানে শিক্ষকের তো রেস নাই বা আসলে এটা মানদণ্ড নাই, তো আপনার মানদণ্ডে যদি আমি ফেল করি দরকার নাই। তো যারা মনে করছেন যে হ্যাঁ স্যারের ক্লাসটি করলে আমরা ব্যাকরণ কোর্সে উপকৃত হয়েছি, সাহিত্যের কোর্সটাতেও আমরা কি উপকৃত হব, বা আমরা যদি করি, আমি হয়তো এমনি আরো 2টি ক্লাস এমনিতেই নিব আপনাদের সাথে একটু গল্প করার জন্য, তবে আমরা স্পেশালি কোর্স ভিত্তিক ভাবে একদম চর্যাপদ থেকে বা বাংলা সাহিত্যের উৎপত্তি ইতিহাস থেকে শুরু করে বাংলা সাহিত্যের যুগ বিভাগ থেকে শুরু করে একদম আধুনিক যুগে গিয়ে সমসাময়িক লেখক নির্মলেন্দু গুণ, ঠিক আছে, তারপরে আমাদের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, শামসুর রহমান থেকে শুরু করে একদম আধুনিক যুগের যারা লেখক সেই পর্যন্ত আমরা পুরো একটি কোর্স 40টি ক্লাসের একটি কোর্স প্ল্যান আমরা তৈরি করেছি আপনাদের জন্যই। টোটাল কি 40টি ক্লাস। এই 40টি ক্লাসের জন্য আমরা সির্ফ একটা জাস্ট ওরিয়েন্টেশন ফি কিংবা আমরা একটা রেজিস্ট্রেশন ফি 500 টাকা করে এই জাকির বিসিএস এর মধ্য দিয়ে আমরা এই কোর্সটি করাবো ধারাবাহিকভাবে। যে যারা হ্যাঁ আমরা জানি যে আপনারা যারা ব্যাকরণ কোর্সটি করেছেন নিশ্চয়ই ভালো লেগেছে, আপনাদের ভালো লাগার টানেই কিন্তু আবার আসছি, কারণ আপনারা অনেকেই বেশ কয়েকদিন ধরেই বলছেন আমাদের সবাইকেই যে স্যার কিভাবে এটি করা যায়। তো আমরা অতি শীঘ্রই 2-1 দিনের মধ্যেই নোটিশ দিব। আপনারা 500 টাকা অনলাইনের মাধ্যমে দিয়ে, ঠিক আছে, বিকাশ বা অন্য কোনো মাধ্যমে দিয়ে এই 40টি ক্লাসের একটি পরিপূর্ণ একটি সাহিত্যের কোর্স আমরা ইনশাল্লাহ 1.5-2 ঘন্টা ব্যাপী ক্লাসগুলো আমরা করবো, ঠিক আছে। আর যারা 2-4 জন আছেন যারা এমনি ক্লাসটা দেখার জন্য এসেছেন অন্য কোচিং অন্য কিছু থেকে, তারাও দেখতে পারবেন, বিষয় নাই। তবে আমরা জি 500 টাকা কিভাবে দেবেন, আমরা শীঘ্রই এখানে নোটিশ দিব, আমরা অতি শীঘ্রই জাকির বিসিএস এ নোটিশ দিব। আর ব্যাকরণ কোর্স যদি আমরা সাহিত্যের পরে আবার করতে চান ব্যাকরণ কোর্স শিক্ষার্থী বন্ধুরা, সেটি আমরা পরে দেখবো, ভেবে দেখবো। আমরা ব্যাকরণ কোর্সটি অতি সম্প্রতি শেষ করেছি, এখন সাহিত্য কোর্সটি করাবো। করে আমরা সাহিত্য কোর্স শেষ করে যদি আবার আপনারা আগ্রহী থাকেন, মনে হয় যে ব্যাকরণ কোর্স করবেন বা করতে চান, উপকার হবে, সেটা ভিন্ন বিষয়, সময় বলে দেবে। আপাতত আমরা সাহিত্য কোর্সটি অতি শীঘ্রই শুরু করব। তবে আমি হয়তো সামনে আরো 2-1 দিন আপনাদের সবার সামনে হাজির হবে এমনিতেই সাহিত্যের নানা বিষয়ে কথাবার্তা বলার জন্য। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকরণ ক্লাস নিব পরে। ব্যাকরণ ক্লাস যেহেতু অতি সাম্প্রতিক শেষ করেছি, এই তো এই মাসেরই 15 তারিখের দিকে শেষ করেছি ব্যাকরণ কোর্স, তো কাজে ব্যাকরণ কোর্স আবার এখনই শুরু করব না, আমরা সাহিত্য কোর্সটি এখন শুরু করছি 2-1 দিন থেকেই করে আমরা তারপরে ব্যাকরণ কোর্সে আবার ইনশাআল্লাহ যদি যাই সাহিত্য কোর্স করে আবার জি। আর আমার নাম্বারটি একটু দিয়ে রাখছি, যদি কেউ কোনো বিষয়ে কনফিউশন হন বা কোনো জানার থাকে 01712 337। যদি কোনো বিষয়ে কনফিউশন হয়, কোনো টপিক আসলে তো আর মোবাইলে জানানো সম্ভব না, পড়ানো সম্ভব না যে স্যার আমাকে অমুক সম্পর্কে বলেন, কিন্তু এমন কিছু বিষয় থাকে বিভিন্ন ধরনের বই পড়তে গেলে আপনারা সব কনফিউজড হন, দ্বিমত তৈরি হয়, বা হয়তো অনেক রকমের বই পড়েন, পড়তে গেলে হয়তো বাজারে সব ধরনের বই আসলে তো আমি জানি না কতটুকু নির্ভরতা আছে সব গ্রন্থের। তো তারপরে কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো দ্বিমত তৈরি হয়, কনফিউশন তৈরি হয়, কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে আমাকে একটু কথা বলতে পারেন চাইলে 01712 01712 3375554 01712 3375554 না 71 মাঝখানে একটু 1 ছুটে গেছে, হ্যাঁ ইকবাল 01712 3375554 জি। তো ভালো থাকবেন। নাম্বার 10টি একটা ছাড়া পড়ে গেছে, আমি লিখে দিয়েছি নাম্বার 01712 33755। আর আমার বইটির নাম বাংলা কোষ। আমার যে বইটি, আমার লেখা বইটির নাম হচ্ছে বাংলা কোষ, ব্যাকরণ এবং সাহিত্যের, ব্যাকরণ এবং সাহিত্যের জি দুটো মিলে এই বইটি। আমার বইটি আপনাদের কিনতে হবে ভাই, এমন বাধ্যবাধকতার কিছু নাই জি। আমার বইটা চাইলে কিনবেন, এর বাইরে আমি বই কিছু মূল বই রেফার করি। আমি ডক্টর হুমায়ুন আজাদ স্যারের বইটা রেফার করি, আমাদের সৌমিত্র শেখর স্যারের বইটিও আমি কিন্তু শিক্ষার্থীদের নেওয়ার জন্য বলি। ডক্টর সৌমিত্র শেখরের সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর স্যারের সাহিত্য জিজ্ঞাসা বইটি আপনারা সংগ্রহ করবেন।
আমার বইটি বাংলা কোর্সে সম্ভব হলে আপনারা সংগ্রহ করবেন। এর বাইরে আমরা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের একটি বই আছে, সাহিত্যের ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, সম্ভব হলে রিটেনের জন্য এই কোর্সটাতে রিটেনের যে সাহিত্য অংশ, এই কোর্সটাতে রিটেনের যে সাহিত্য অংশ ওই যে 30 নম্বরের সেটুকু এর মধ্যে কভার করবো। জি, তাহলে পিলির সাহিত্য প্লাস রিটেনের 30 নম্বরের সাহিত্য অংশটি। ব্যাকরণ কোর্সটি ইউটিউবে পাওয়া যাবে কি না স্যার? শেখর স্যারের বইয়ে লেখা কাজী নজরুলের প্রথম নিষিদ্ধ গ্রন্থ বিষের বাসী। এখন কি করব, দেখেন মিস্টেক তো একটু থাকতেও পারে, মিস্টেক ইজ মিস্টেক ভাই। একটা বইয়ে একটা দুটো তথ্যের বিভ্রাট বা কোনো কারণে এটা মিস্টেক। দেখেন এই বিষের বাসী হলো 1924 সালে, আর যে বইটি আমরা বলছি প্রবন্ধ গ্রন্থ সেটি হচ্ছে 1922 সালে। তো কাজে কোন গ্রন্থটি প্রথম নিষিদ্ধ এটা তো আপনারা এমনি বুঝতে পারবেন। তো কাজেই শেখর স্যারের বইয়ে হয়তো আছে, এটি আসলে প্রশ্নটি এমন হতে পারতো যে নজরুলের প্রথম নিষিদ্ধ কাব্য কোনটি। নজরুলের প্রথম নিষিদ্ধ কাব্য বিষের বাসী 1924, কিন্তু প্রথম গ্রন্থ হচ্ছে যুগবাণী 1922 সালে। তো এটি মিস্টেক দু একটি যে নাই সেটি তো আমি বলছি না। আমার যে বাংলা বই সেখানে তো এক দুটো মিস্টেক থাকতে পারে, মিস্টেকটা তো আসলে কোনো বিষয় না, হতেই পারে। একটা মানুষ অনেক কিছু দিতে গিয়ে এক দুটো বিষয় হতে পারে, কিন্তু দেখতে হবে কোনটা বেশি আর কোনটা কম। জি, বাংলা কইছে তো। থ্যাংক ইউ, ভালো থাকবেন, শুভরাত্রি, সবার জন্য শুভকামনা। নিশ্চয়ই আরো দু একদিন আপনাদের সামনে আসবো। আর যারা পুরো ব্যাকরণ পুরো সাহিত্য কোর্সটি করবেন তাদের সামনে আমার দীর্ঘ 40 দিন ধারাবাহিকভাবে আমরা 40টি পূর্ণাঙ্গ লেকচার দিয়ে ক্লাস নিব, এবং 40টি ক্লাস এবং 40টি কি পরীক্ষা, ক্লাস ভিত্তিক পরীক্ষা। জি, আমরা এপ্রিলের 1-2 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু করব। 2-1 নোটিশ যাবে, আপনারা জাকির বিশেষ চোখ রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।